ভোরের আজান হতে এখনো 1 ঘন্টা বাকি। রুবিনা তার খাটের একপাশে গুটিসুটি মেরে শুয়েছিল। আজ থেকে প্রথম রমজান মাস শুরু। রুমিনার বিছানার পাশে একটি জলের গ্লাস রাখা। সে মনে মনে ভাবে, আজান হতে এখনো 1 ঘন্টা বাকি আছে, আর একটু পরে উঠে জলটা খেয়ে নেব। আজ থেকে প্রথম রোজা শুরু। উপরওয়ালা, আমার রোজা কবুল করো। ঠিক এমন সময় হাতে একটি খাবারের প্লেট নিয়ে অম্বিকা সেখানে আসে এবং রুবিনাকে বলে, রুবিনা বোন, আস্তে আস্তে উঠে বসো তো দেখি। আমি তোমার সেহরির জন্য খাবার এনেছি, খাবারগুলো খেয়ে নাও। ভাবি, তুমি আমার জন্য এত ভোরে ঘুম থেকে উঠতে গেলে কেন? এতে করে তো তোমার ঘুমের সমস্যা হবে। তোমার তো ভোরে ওঠা অভ্যেস নেই। আমার কোনো সমস্যা হয়নি বোন, তুমি এসব কথা বলো না তো। আমি তোমার থেকে অনেক বড়, তাই চুপ করে আমার কথাটা শোনো আর তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও। আমি একটু পরে এসে প্লেটটা নিয়ে যাব। সত্যি সত্যি ভাবি, আমি কল্পনাও করতে পারি না যে আমার ভাগ্যে এরকম একটা রমজান মাস পড়বে। আমি তো আমার ভাগ্যকে মেনে নিয়েছিলাম, তুমি এসে আবার আমাকে স্বপ্ন দেখা শেখালে। তুমি শুধু শুধু মন খারাপ করো না বোন। এবার থেকে প্রত্যেক রমজান মাস তোমার এমনই কাটবে, এর থেকে ভালোও কাটতে পারে। আমি এসে গেছি না, তোমার আর কোনো চিন্তাই নেই। এই বলে অম্বিকা সেখান থেকে চলে যায়। রুবিনা বসে বসে তার অতীতের কথা চিন্তা করতে থাকে। 1 বছর আগের ঘটনা। রুবিনা তার কলেজ থেকে ফিরছিল। দুপুরবেলা কড়া রোদ, আশেপাশে কোনো লোকজন ছিল না। সে রাস্তা পার হতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তার মাথা ঘুরে যায়। সে সময় একটা ট্রাক আসছিল। কিছু বুঝতে না পেরে রুবিনা রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে এবং ট্রাকটা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। সেই অ্যাক্সিডেন্টে রুবিনার একটি হাত ও একটি পা প্যারালাইজ হয়ে যায়। বিছানা থেকে ভালো করে ওঠা বা অন্যান্য কাজ করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। যে কোনো কাজের জন্য তার অন্য কারো সাহায্য লাগতো। সে তার মা মারিয়াম বিবির সঙ্গে একই ঘরে ঘুমাতো। এমনই একদিন রাতের বেলা সে বিছানায় শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছিল। আহ, ওহ, আম্মি, আহ। আরে বাবা, কি হলোটা কি তোর? সারাদিন তো অস্থির করে রেখেছিস। রাতের বেলাও কি ঠিকঠাক করে ঘুমাতে দিবি না? আমি, আমার খুব ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। তুমি একটু আমার হাতে পায়ে সেক দিয়ে দেবে? রাতের বেলায় ঝামেলা করিস না তো। এই মাঝরাতে এখন উঠে আমি তোকে সেক দিতে যাব? আমার কি আর খেয়ে দে কাজ নেই? বেশি বিরক্ত করলে না বাইরে বের করে দেব। চুপচাপ ঘুমিয়ে পড়। আম্মি, অন্তত 1 গ্লাস জল দাও, গলাটা শুকিয়ে আসছে। হাতের কাছেই তো জলটা রাখা আছে, উঠে ওইটুকু খেতে পারছিস না? এত চিৎকার করলে তো গলা শুকিয়েই আসবে। এবার থেকে তোর গলায় আমি একটা জলের বোতল ঝুলিয়ে রাখবো, তবেই তো শান্তি হবে। মারিয়াম বিবির কথায় রুবিনার চোখে জল চলে আসে এবং সে নিজেই ধরে ধরে উঠে জল খেতে চায়, কিন্তু ব্যালেন্স ঠিক না রাখতে পারায় জলের গ্লাসটা তার বিছানাতেই পড়ে যায় এবং সে পুরো ভিজে যায়। তখন মারিয়াম বিবি বিরক্ত হয়ে বলেন, দিলি তো, গোটা বিছানাটাই জল ভিজিয়ে থাক। এবার ওই ভেজা বিছানাতেই পড়ে থাক, অমনিই থাকবি, আমি কিছুই করতে পারবো না। আর একটা আওয়াজ বের করলে না গলা টিপে দেব। বেচারি রুবিনার কিছু করার ছিল না। সে সারা রাত ওই ভিজে বিছানাতেই শুয়ে শুয়ে কাঁপতে থাকে। এভাবেই দিন কাটে। মারিয়াম বিবি তার নিজের মেয়ের অসহায়তা দেখেও তার কোনো সাহায্য করে না। আসলে তিনি এমনই প্রকৃতির মানুষ ছিলেন। মেয়ের অ্যাক্সিডেন্টের পর সে তার কাছে বোঝা হয়ে উঠেছিল। অন্যদিকে তার ছেলে সোহেলকে তিনি খুবই ভালোবাসতেন। তার একমাত্র কারণ ছিল সোহেল সংসার চালাতো, টাকা দিত। সে বাইরে একটি কোম্পানিতে কাজ করত। মাসে একবার বাড়িতে আসতো এবং টাকা দিয়ে যেত। ছেলের টাকায় তিনি নিজের শখ আহ্লাদ সমস্ত কিছু পূরণ করতেন। এভাবেই দেখতে দেখতে রমজান মাস শুরু হয়ে যায়। প্রথম রোজায় মারিয়াম বিবি ঘুম থেকে উঠে সেহরির জন্য রান্নাঘরে যান এবং মনে মনে বলেন, আজকে আমার প্রথম সেহরি। এক কাজ করি, আলুর পরোটা আর চিকেন কষা করে নিই, শেষে না হয় দুধটা খেয়ে নেব। এরপর তিনি আলুর পরোটা, চিকেন কষা, দুধ, খেজুর সবকিছু নিয়ে ঘরের ভেতরে আসেন এবং তা সেহরি শুরু করেন। রুবিনাও ঘুম থেকে উঠেছিল। সে তার মাকে বলে, আমিও রোজা রাখবো, আর আমিও তোমার সঙ্গে সেহরি করবো। রোজা রাখবো? কোনো দরকার নেই রোজা রাখার। সারাদিন আমি তো সেবা করতে পারবো না। চুপচাপ শুয়ে পড়। না, জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনো রোজাই ফাঁক দিইনি। এভাবে তুমি বলো না, আমাকে রোজা রাখতে দাও প্লিজ। অতই যদি রোজা রাখার শখ, তাহলে নিজের সামর্থ্য অনুযায়ী রাখ। মাথার কাছে জলের গ্লাস আছে, জল ঢেলে খেয়ে শুয়ে পড়। এসব খাবার খাবি, তারপর আমি তোকে বারবার বাথরুমে নিয়ে যাব, ওসব হবে না। চুপচাপ জল খেয়ে শুয়ে পড়। আম্মি, আবার অমন করছিস? যদি জল খেয়ে রাখতে পারিস তো রাখ, নাহলে শুয়ে পড়। শেষে বাধ্য হয়ে রুবিনা গ্লাসে রাখা জল খেয়ে নেয়। সন্ধ্যাবেলা ইফতারের সময় মারিয়াম বিবি পোলাও, রেজালা, বিভিন্ন ধরনের ফল, শরবত সব নিয়ে খেতে বসেন। রুবিনা ইফতারের কথা বললে তিনি রান্নাঘর থেকে ভোরে বেলা রাখা বাসি আলুর পরোটা এনে তাকে দিয়ে বলেন,
এই নে, এখানে আধখানা আলুর পরোটা রাখা আছে, এটা খেয়ে নে। বেশি খাবারের দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকবি না। আমি তোর বাথরুম পরিষ্কার করতে পারবো না। যত কম খাবি ততই ঝামেলা কম হবে। কেন যে সেদিন অ্যাক্সিডেন্টেই মরে গেলি না কে জানে। রুবিনার চোখে জল নিয়ে সেই আধখানা পরোটা নিয়েই বসে থাকে। এরপর আজান দেওয়া শুরু হয় এবং রুবিনা সেই পরোটা খেয়ে তার রোজা ভাঙে। এভাবেই দিন কাটতে থাকে। সারা রোজা রুবিনা বাসি খাবার খেয়ে এবং জল খেয়েই কাটায়। ভয়ে সে তার মাকে আর কিছু বলতেও পারত না। বললেও তিনি তার কথা শুনতেন না, বরং উল্টে তাকে দু চারটে কথা শুনিয়ে দিতেন। এভাবেই বাসি খাবার খেয়ে একদিন রুবিনার পেট খারাপ হয়ে যায় এবং সে বিছানায় পটি করে ফেলে। তখন মারিয়াম বিবি রাগে চিৎকার করতে করতে তাকে মারধর শুরু করেন। এইসব তুই কি করেছিস? এখানে শুয়ে শুয়ে বিছানা নোংরা করেছিস? কে পরিষ্কার করবে এগুলো সব? যা করেছিস নিজেই পরিষ্কার করবি, আমি কিচ্ছু করতে পারবো না। না হয় এখানেই পড়ে থাকবি তুই। আম্মি, আম্মি আমাকে মেরো না, আমার খুব লাগছে। বাসি খাবারকে আমি হজম করতে পারছিলাম না। হজম করতে পারিস না? তাও তো গেলার জন্য চিৎকার করতেই থাকিস। যার পেটে সহ্য হয় না তারা তো লোলা কিসের? হ্যাঁ, আজকের পর থেকে জল ছাড়া তোকে আর কিছুই খেতে দেবো না। বাকি রোজা কটায় জল খেয়েই কাটাবি। বাকি রোজা দিনগুলোতে সে জল খেয়েই কাটাতে থাকে। ধীরে ধীরে সে দুর্বল হয়ে পড়ে। ঈদের কয়েকদিন আগে তার দাদা বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে আসে। অম্বিকা নামে একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছিল। মারিয়াম বিবির কাছে ছেলে টাকাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই তিনি তার হিন্দু বৌমাকেও মেনে নেন। রুবিনার দাদা তাকে খুবই ভালোবাসতো, তাই সে তারপর থেকে নিজের হাতে তাকে খাওয়াতে শুরু করে। দেখতে দেখতে রুবিনা সুস্থ হয়ে ওঠে। কাজে যাওয়ার আগে সাহিল তার স্ত্রী অম্বিকাকে রুবিনার খেয়াল রাখতে বলে যায়। অম্বিকা বলে, তুমি একদম চিন্তা করবে না, আমি বোনের পুরো খেয়াল রাখবো। এরপর থেকে অম্বিকা খাওয়া দাওয়া, স্নান করানো, তাকে বাথরুম করানো সবকিছুই লক্ষ্য রাখতে শুরু করে। সে প্রতিদিন দুপুরবেলা এবং রাত্রেবেলা নিজের হাতে রুবিনাকে খাইয়ে দিত। এসব দেখে মারিয়াম বিবির মনে মনে খুবই রাগ হয় এবং তিনি বলেন, এসব করার কোনো দরকার নেই বৌমা, তুমি শুধু শুধু ওর পেছনে সময় নষ্ট করছো। ও এখন একটা অপদার্থ জীব, যেদিন মরবে সেদিন আমাদের বাড়িতে শান্তি ফিরে আসবে। এভাবে বলবেন না মা, ওর কত কষ্ট হচ্ছে বলুন তো, ও কি ইচ্ছা করে এসব করছে? বৌমার কথা শুনে মারিয়াম বিবি মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যান। ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং আবার রোজার মাস পড়ে। এই রোজাতে অম্বিকা ভোরবেলা উঠে রুবিনার জন্য খাবার দাবার তৈরি করে আনে এবং তাকে খেতে দেয়। সন্ধ্যাবেলা অম্বিকা নিজের হাতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে এবং ইফতারের টেবিল সাজায়। সে রুবিনাকে ধরে ধরে টেবিলে এনে বসায় এবং নিজের হাতে তাকে খাওয়াতে থাকে। এমন সময় মারিয়াম বিবি সেখানে এসে বলেন, তুমি আবার ওকে এরকম ভাবে খাওয়াচ্ছ? কেন ওর পেছনে এত পরিশ্রম করছো বলো তো? শুধু শুধু আমার ছেলের টাকাগুলোকে ধ্বংস করছো। ওকে একটা শুকনো রুটি দাও, ওটাই ওর জন্য যথেষ্ট। নিজে মরবেও না আর আমাদেরকে শান্তিও দেবে না। মারিয়াম বিবির কথায় অম্বিকা এবার নিজেকে সামলে রাখতে পারে না এবং সে বলে, মা, আপনার এসব কথা বলতে একবারও মুখে বাঁধে না? আপনি কি ধরনের মানুষ বলুন তো? ও তো আপনার নিজের মেয়ে, ওর কষ্টে তো আপনি একটুও কষ্ট পান না। আমি বাইরের মেয়ে হয়ে ওর কষ্ট সহ্য করতে পারছি না, আর আপনি মা হয়ে এভাবে বলতে পারছেন? আজ ওর সঙ্গে যেটা হয়েছে সেটা কাল আপনার সঙ্গেও হতে পারে, তখন আপনি কি করবেন? এ কথা একবার ভেবে দেখেছেন? অম্বিকার কথা শুনে মারিয়াম বিবি তখন চুপ করে যান। সারা রাত অম্বিকার কথা মারিয়াম বিবিকে অস্থির করে তোলে এবং তিনি বুঝতে পারেন যে তিনি কত বড় অন্যায় করেছেন। সেহরি তৈরি করে তার মেয়ের কাছে যান, তাকে ঘুম থেকে তুলে নিজের হাতে সেহরি খাওয়ান এবং তার কাছে ক্ষমা চান। মায়ের এই পরিবর্তন দেখে রুবিনার চোখে জল চলে আসে। এদিকে অম্বিকাও আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছুই দেখে এবং তারও চোখে জল চলে আসে। শেষমেশ অম্বিকা মা ও মেয়ের এই মিল করাতে সক্ষম হয়েছিল। সন্ধ্যা দেবী ও গোবিন্দবাবু তাদের 3 ছেলেকে নিয়ে মুকুন্দপুর নামক গ্রামে বাস করতেন। গোবিন্দবাবু বড় একজন ব্যবসায়ী ছিলেন। ওনার ফার্নিচারের ব্যবসা। এখন 3 ছেলে মিলে বাবার ব্যবসা দেখাশোনা করেন। সন্ধ্যা দেবী সংসারে একা হওয়ার জন্য 3 ছেলের বিয়ে ঠিক করে ফেলেন। বড় ছেলে আগে থেকেই পাশের গ্রামের রায়বাবুর একমাত্র মেয়ে রিম্পাকে পছন্দ করে রাখেন, আর 2 ছেলেকে সন্ধ্যা দেবী দূর গ্রামের 2 গরিব বাবার মেয়ে নিশা ও শ্রীলেখাকে পছন্দ করেন। আজ আমার গায়ে হলুদ। রায়বাবুর একমাত্র মেয়ে আমি। আমার বিয়ে খুব জাঁকজমক করে হবে। আমি গ্রামের ধনী বাবার একমাত্র মেয়ে, তাই সবাই আমার গায়ে হলুদের দিনে হলুদ রঙের একই লেহেঙ্গা পরবে। বাবা, তুমি সবার জন্য একই লেহেঙ্গা অর্ডার করে দাও, এখন ফ্যাশন, সবাই একই পরবে। রিম্পার কথা মতো রায়বাবু সবার জন্য হলুদ রঙের লেহেঙ্গার আয়োজন করেন। সবাইকে একই রঙে
বেশ ভালোই লাগছিল দেখতে। গায়ে হলুদের পর্ব শেষ, এবার বিয়ের পিঁড়িতে বসার সময় এসেছে। রিম্পা তার বাবাকে বলে, বাবা, আমার সাজের জন্য যে পার্লারের মেয়েকে বলা হয়েছে সে যেন খুব ধনী ও মডার্ন হয়, তবেই তো আমার মেকআপ ধনী লোকেদের মতো করতে পারবে, নয়তো আমাকে গরিব মেয়েদের মতো যাতা মেকআপ করে দেবে। আমার কিন্তু তখন মাথা গরম হয়ে যাবে। গরিবদের ন্যাকামো একদম আমার সহ্য হয় না। রিম্পা ধনী ব্যক্তির মেয়ে বলে সবসময় মনে মনে খুব অহংকার ছিল। তার অহংকার সবসময় সব জায়গাতেই দেখানোর চেষ্টা করত। এরপর বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি সন্ধ্যা দেবী 3 বউকে একসঙ্গে বরণ করতে আসে। তখন সন্ধ্যা দেবী বলেন, ভগবান, তুমি আমার 3 লক্ষ্মীকে একসঙ্গে সংসারে পাঠিয়েছো। আমার 3 লক্ষ্মী যেন আমার সংসারকে সুখে শান্তিতে ভরিয়ে দেয়। ওহ শাশুড়ি মা, কি করছেন? তাড়াতাড়ি করুন, আমার খুব গরম লাগছে। এই ভারী কাপড় পরে আমি আর দাঁড়াতে পারছি না। চটপট বরণ করুন আর আমাকে ঘরে যেতে দিন। আগে আমি আমার রিম্পা বৌমাকে বরণ করব, কারণ রিম্পা হচ্ছে আমার বড় বৌমা। আর নিশা শিলেখা, এই হলো তোমাদের বড় যা। তোমরা হলে কি রিম্পার ছোট যা। এসো রিম্পা, ঘরটি উল্টে ঘরে এসো। নিশা শিলেখা, তোমরাও ঘরটি উল্টে দুজনে ঘরে এসো। রিম্পা ধনী, অহংকারী এবং মডার্ন, তাই রিম্পা তার শ্বশুর শাশুড়িকে প্রণাম না করে গড়গড় করে নিজের ঘরে ঢুকে যায়। আর মেজ বৌমা ও ছোট বৌমা গরিব ঘরের মেয়ে হওয়ায় তাদের মধ্যে অনেক সামাজিকতা ছিল, তাই তারা দুজনে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে তবে ঘরের মধ্যে প্রবেশ করে। ওহ, এই শর্ট নাইট ড্রেসটা পরতে তবে আমার আরাম হলো। ভারী লেহেঙ্গা পরে এই গরমেতে তো আমি মরেই যাচ্ছিলাম। রিম্পা তখন একথাই বলছিল, ঠিক তখনই রাকেশ সেখানে আসে এবং বলে, ওহো, আমার বউ এত সুন্দরী, কি হট লাগছে। তাই জন্যই ভাবছি আমার কেন এত গরম হচ্ছে। ও তাই বুঝি? নাকি আমাকে দেখে এমনি এমনি আদিক্ষেতা করছো? আর আমি এমনিতেই হট, আমাকে কেনই বা হট লাগবে না? আমি কি তোমার ওই 2 ভাইয়ের গরিব বউদের মতো নাকি? তাদের দুজনের কথা শেষ হতে না হতে সন্ধ্যা দেবী দরজায় নক না করেই হঠাৎ ঘরে ঢুকে পড়েন। এরপর রাকেশ বলে, মা, তুমি এখানে এখন? না, এই তোদের জন্য জল দিয়ে গেলাম, যদি প্রয়োজন হয় তাই। এখনো কি এরকম মূর্খ কেউ আছে? ঘরে নতুন বিয়ে করা বউ ছেলে রয়েছে, নক না করেই ঢুকে পড়লেন? ননসেন্স কোথাকার। ওসব কথা বাদ দাও, তুমি দরজা না দিয়ে নাইট ড্রেস পরে আছো, আর মায়ের এতে কি দোষ? পরের দিন সকাল সকাল নিশা ও শ্রীলেখা ভয়ে সব কাজ সেরে ফেলে। রিম্পা একটু বেলা করে উঠে রান্নাঘরের দিকে আসলে নিশা ও শ্রীলেখা বলে, দিদি তুমি উঠে পড়েছো? ভালোই হয়েছে, আমরা এদিকে সব কাজ করে নিয়েছি। ঝাড়ু দেওয়া, মোছামুছি সবই করে নিয়েছি, সবই প্রায় শেষ। দিদি, আমাদের আজ নতুন বউ হওয়ার কারণে প্রথম রান্না করে সবাইকে খাওয়াতে হবে। এসো দিদি, আমরা 3 জন মিলে আজকের প্রথম বউ ভাতের রান্নাটি সেরে ফেলি। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই গরমে রান্নাঘরে যাব? তোমরা থাকতে আমি রান্না করব কেন? তোমরা আমার ছোট যা, যা সব কাজ তোমরাই করবে। আমি বড়, তাই আমি যা বলবো তাই তোমরা শুনবে। রিম্পা রান্নাঘরের ফ্রিজ থেকে ঠান্ডা জিনিস বের করে আবার নিজের বেডরুমে চলে যায়। এদিকে নিশা ও শ্রীলেখা দুজনে মিলে রান্নাঘরের সমস্ত রান্নাবান্নার কাজ করে ফেলে। এরপর সন্ধ্যা দেবী বলেন, আমার 3 লক্ষ্মী বৌমারা কোথায় গেলে? কই তোমাদের রান্না হলো? আমরা সবাই বসে আছি খাবো বলে, আর ছেলেরা সব অফিসে বেরোবে। বড় বৌমা কোথায়? দেখতে পাচ্ছি না তো। আজ তো 3 জনেরই রান্না করার কথা। মা, আমরা দিদিকে বলেছি, কিন্তু দিদি এই গরমে রান্না করতে পারবে না, তাই সে নিজের ঘরে আছে। চলুন মা, আমরা টেবিলে খাবার নিয়ে গিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছি। আপনাকে ওসব ভাবতে হবে না, আপনি বসে নাস্তা করবেন, চলুন। 2 সামাজিক বউয়ের কথা শুনে সন্ধ্যা দেবী এবং গোবিন্দবাবুর মন প্রাণ জুড়ে যায়। ওদিকে রিম্পার ব্যবহার দেখে তার শ্বশুর শাশুড়ি খুবই রেগে যায়। নাস্তা রেডি হয়ে গেছে, আমার খুব খিদে পেয়েছে, আমি এবার খেতে বসে যাচ্ছি। এই বলে নিজের প্লেটটা নিয়ে খাবার তুলে খেতে যাবে কি তখনই সন্ধ্যা দেবী বলেন, এ কি করছো? আগে তোমার শ্বশুর মশাই আর আমার 3 ছেলের পাতে বেড়ে দাও, তারপর না হয় তুমি খাবে। তুমি কি এসবের কিছুই জানো না? আগে বড়দের খেতে হয়। হোয়াট? এখনো এই কালচার মানুষ বিশ্বাস করে? যার খিদে পাবে সেই খাবে, আগে বড়রা খাবে, ছেলেরা খাবে, এসবের কি মানে? টেবিলের সামনে খাবার আছে, সবাই তুলে নিয়ে খাবে। এখন মডার্ন যুগ, কেউ কাউকে তুলে দিতেও লাগে না, এখন যে যার নিজে নিজে তুলে নিয়ে খায়। ওহ গড!
রিম্পার কথা শুনে তার দুই যা নিশা ও শ্রীলেখা বলে, দিদি আগে গুরুজনদেরকে খেতে হয়, তারপর আমরা তিনজনে একসঙ্গে খাবো। হ্যাঁ দিদি, আর এটাই নিয়ম। নতুন বউদের জন্য অনেক নিয়ম থাকে, সেগুলো পালন করতে হয়। তোমরা সব মূর্খ, কিছুই জানো না, তাই এইসব কথা বলছো। আমি এসবে বিশ্বাস করি না। আসলে এর আগে কখনোই ডাইনিং টেবিলে খাওয়া দেখোনি তো, তাই এইসব কথা বলছো। এভাবেই সবাইকে অপমান করে রিম্পা আগে খেয়ে উঠে চলে যায়, কারোরই কোনো কথা শোনে না। এভাবেই দেখতে দেখতে সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন তিন বৌমা শ্বশুর শাশুড়িকে একটি খুশির খবর দেয়। মা, আমি প্রেগনেন্ট। এখন থেকে আমাকে একদম রেস্টে থাকতে হবে এবং আমার শরীরের আরো যত্ন নিতে হবে, না হলে আমার শরীর ভেঙে যাবে, আর আমার বাচ্চারও। মা, আমিও প্রেগনেন্ট। আপনারা নাতি নাতনির মুখ দেখতে চলেছেন। হ্যাঁ মা, আপনারা ঠাকুমা ঠাকুরদা হতে চলেছেন। আমিও প্রেগনেন্ট। দেখলে, শুনলে তো, তিনটে বৌমাই খুশির খবর দিয়েছে। আমার খুব খুশি হচ্ছে। মা, তোমরা এবার থেকে নিজেদের খেয়াল রাখবে, কেমন? অনেকদিন পর আমাদের ঘরে বাচ্চার কোলাহল শুনতে পাবো। আমি যে কি খুশি। এখন তাছাড়া বয়স হয়েছে, শুধু শুধু বাড়িতে বসে থাকতে আর ভালো লাগে না। এবার নাতি নাতিদের সঙ্গে খেলবো। ভাবতেই কি মজা লাগছে। তিন বৌমাকেই বলছি, সাবধানে থাকতে হবে এই অবস্থায়। নিজেদের খেয়াল রাখতে হবে। টাইমে টাইমে ঠিকঠাক খাওয়া দাওয়া করবে, বাচ্চা যেন হেলদি হয়। ঠিক আছে শাশুড়ি মা, এখন আসছি। আমার প্রথম বেবি বাম্পের ফটো তুলে ইনস্টাগ্রামে দেব। ছি ছি, এ কি বৌমা, এই সময় আবার কেউ ফটো তোলে, তাও আবার পেটের? সন্ধ্যা দেবী বারণ করা সত্ত্বেও রিম্পা একটিও কথা শোনে না। সে তার শাশুড়ির কথায় কোনো গুরুত্ব না দিয়েই নিজের বেডরুমে ছবি তুলতে চলে যায়। এরপর সন্ধ্যা দেবী বলেন, হায় ভগবান, এই মেয়েকে নিয়ে কি করব? ও তো কোনো কথাই শুনছে না, নিজের মাথায় যেটা ঢুকছে সেটাই করছে, কারোর কোনো যুক্তিও নিচ্ছে না। এই অবস্থায় কেউ আবার ছবি তুলে পোস্ট করে? কি জানি বাপু, পাপের জন্মে শুনিনি। এভাবেই মাসের পর মাস পার হতে থাকে। দেখতে দেখতে 7 মাস হয়ে যায়। এরপর স্বাদ খাওয়ার পর্ব এলে সন্ধ্যা দেবী বলেন, বৌমারা, তোমাদের তিনজনকেই বলছি, স্বাদ খাওয়ার একটা নিয়ম আছে। তোমাদের জন্য কিছু নতুন কাপড় চোপড় গয়নাগাটি নিয়ে এসেছি। এগুলো পরে ভালো করে সেজেগুজে তোমরা স্বাদ খেতে বসবে, কেমন? স্বাদ? সেটা আবার কি? এখন এসব চলে? এখন বেবি বাম্পের ফটোশুটের যুগ, এখন কেউ স্বাদ খায় না। এসব গেঁয়ো চাল আমি করতে পারবো না। আমি আমার বেবি বাম্পের ফটোশুট করব। মা অনেক আশা নিয়ে আমাদের জন্য জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছে, এগুলো পরেই বসতে হবে দিদি, এটাই নিয়ম। মা আমাদের জন্য কত খুশি করে এসবের আয়োজন করেছে। আমরা তিনজনে যদি একসঙ্গে বসি তাহলে খুবই ভালো লাগবে, এতে সবাই ভালো বলবে। অত শত বুঝি না বাপু, তোমাদের ভালো লাগে তোমরা করো, আমি এসব করব না। আমরা বেবি বাম্পে ট্যাটু বানিয়ে ফটোশুট করব। এই মেয়ের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, কি বলছে? এই সবাই পেটেতে কেমিক্যাল লাগালে অসুবিধা হবে। কি জ্বালাই পড়লাম আমি, এই মেয়েকে নিয়ে আর পারি না। রিম্পা কোনো কথা না শুনে ট্যাটুওয়ালাকে বাড়িতে আনায়। বাড়িতে ট্যাটু বানিয়ে তার স্বামীর সঙ্গে ফটোশুট করে। তার ফটোশুট সারাদিন চলতে থাকে। আর এদিকে তার দুই যা হাতে মেহেন্দি পরে লেহেঙ্গা পরে সেজেগুজে সিংহাসনে বসে। প্রতিবেশী কাকিমারা সবাই এসে রিম্পার কাণ্ড কারখানা দেখে সমালোচনা করতে থাকে। এমনই একটি প্রতিবেশী বলে, হে ঈশ্বর, এ কি জামানা এলো! এখন তো দেখছি লজ্জা বলে কিছুই নেই মেয়েদের। এই অবস্থায় কেউ পেট বের করে আবার এমন ছবি তোলে, তাও আবার পেটে কি সব এঁকেছে কি জানি বাবা। ছি 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 ছি, এসব দেখতে কি সন্ধ্যা দেবী এখানে ডেকেছেন আমাদেরকে? রিম্পার কারোর কোনো কথাতেই কোনো যায় আসে না। সে শুধু ফটোশুট করতে থাকে। এমন সময় হঠাৎ ট্যাটু করায় তার পেটের মধ্যে ইনফেকশন হয়ে র্যাশ বেরিয়ে পড়ে এবং অস্বস্তিতে ছটফট করতে থাকে। রিম্পা, কি হয়েছে তোমার? তুমি এরকম ছটপট করছো কেন? মা, মনে হচ্ছে রিম্পার খুব শরীর খারাপ করেছে। বারবার মানা করা সত্ত্বেও আমার কোনো কথাই শোনেনি এই মেয়ে। এবার দেখলে তো কি কাণ্ডটা হলো। দিদি, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঈশ্বরকে ডাকো। মা তোমাকে কত করে মানা করলো, তাও তুমি মায়ের একটাও কথা শুনলে না। আমি চুলকানিতে ছটফট করছি, তুমি এখন এসব কথা বলো না। আমার খুব ভয় করছে। আমার বেবি ঠিক আছে তো? তাড়াতাড়ি কিছু একটা করো তোমরা। তাড়াতাড়ি এই হলুদ চন্দনের প্রলেপটা লাগিয়ে দিলে একটু পরেই আরাম পাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে রিম্পা স্বস্তি পায়।
এবং আর ভয়ের কোনোই কারণ থাকে না। রিম্পা তার ভুল বুঝতে পারে আর মনে মনে অনুতপ্ত হয়। ঠিকই তো, সবাই আমাকে মানা করেছিল, আমার নিজের দোষেই এটা হয়েছে। আমার মনে খুব অহংকার, আমি নিজে যা জানি সেটাই করি, কারোর কোনো কথাতেই কান দিই না। তার কয়েকদিন পর তিনজনে সুন্দর সুস্থ সবল বাচ্চার জন্ম দেয়। সবাই খুব খুশি হয়ে যায় এবং তিনজনে মিলেমিশে একসঙ্গে বোনের মতো থাকতে শুরু করে।